দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে চলমান বন্যায় 11 জেলায় আজকে দুপুর পর্যন্ত যে তথ্য তাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27 এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 57 লক্ষ মানুষ। এবং আজকে দুপুরেই ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা তিনি এই তথ্য জানিয়েছেন। এবং টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এরকম একটি খবর আমরা পাচ্ছি। আরেকটি সংবাদ শিরোনাম আজকের দিনে যে ফারাক্কা ব্যারাজে সব গেট খুলে দেওয়া হলেও আগামী এক সপ্তাহের মধ্যে গঙ্গা অববাহিকায় বন্যার কোনো আশঙ্কা নেই, এটি বলেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এর বাইরে আমরা বিভিন্ন গণমাধ্যমে যে খবরটা দেখছি যে ফেনী নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দুর্গম এলাকায় যেখানে যাওয়াটা কঠিন সেখানে ত্রাণ পৌঁছাচ্ছে না এবং অনেকে আটকা পড়ে আছেন, উদ্ধার কাজ চালানো যাচ্ছে না, ত্রাণ কার্যক্রমে সমন্বয়হীনতার কথাও আমরা শুনছি। এটি আরেকটা দিক। এবং বন্যার পানি নেমে যাওয়ার পরে আমরা জানি যে একটা নতুন ধরনের সংকট তৈরি হয়, বন্যাক্রান্ত মানুষের বা উপদ্রুত এলাকায় ঘুরে দাঁড়ানো একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফলে সেই পরিস্থিতি কি করে মোকাবেলা করা যাবে, আজকে আমরা এইসব নিয়ে কথা বলতে চাই। আমাদের সঙ্গে আজকে যে 4 জন অতিথি সবাই অনলাইনে যুক্ত আছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান আছেন, দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গওহর নইমুয়ারা। নোয়াখালী থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক এবং নাগরিক আন্দোলনের কর্মী আবু নাসের মঞ্জু, এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন সাংবাদিক জাহিদুর রহমান। আমি একটু শুরুতে জনাব সর্দার উদয় রায়হান আপনার কাছে যেই প্রশ্নটি করতে চাই, যেই প্রশ্নটি সব মানুষের মনে এখন আছে, যে বন্যা পরিস্থিতি আরও খারাপ হবে নাকি ভালো হবে? বিশেষ করে আজকে যেটা আমরা দেখছি যে নোয়াখালী এবং ওই অঞ্চলে নোয়াখালী লক্ষ্মীপুরে অবনতি হচ্ছে, এই অবনতি হওয়ার প্রবণতাটা কি বাড়বে বা বন্যাক্রান্ত এলাকার পরিমাণ বাড়বে কিনা নাকি উন্নতি হবে, কি বলছে? জি, ধন্যবাদ। আজ 27শে আগস্ট সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে কেবলমাত্র সারা দেশে একটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোমতী নদী কুমিল্লাতে বিপদসীমার মাত্র 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল সর্বশেষ তথ্য অনুযায়ী। এছাড়া এছাড়া আর সকল নদ নদীর পানি সমতল বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং বিগত কয়েকদিনে আমরা দেশের পূর্বাঞ্চলীয় হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রাম জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে যে বন্যা পরিস্থিতি লক্ষ্য করেছিলাম, সেই পরিস্থিতি বলা যায় যে অনেকটাই স্বাভাবিক হওয়ার দিকে যাত্রা শুরু করেছে। এবং বিগত 3 দিনে 13টি পয়েন্টের 12টিতেই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। এবং এখন আজ রাতের মধ্যে গোমতী নদী কুমিল্লা পয়েন্টও বিপদসীমার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তাই সামগ্রিক এবং একই সাথে দেখা যাচ্ছে যে আবহাওয়ার সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের এই পূর্বাঞ্চলীয় এই সীমান্তবর্তী জেলাগুলো এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের প্রবণতা কম থাকতে পারে। তো এর ফলে আমরা বন্যা পরিস্থিতির ক্রমাগত উন্নতি আশা করছি আগামী 2 দিনে, এবং এর ফলে সকল নদীর পানি আগামী 24 ঘন্টায় বিপদসীমার নিচে নেমে আসতে পারে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে দেশের অন্যান্য প্রধান নদী অববাহিকা ব্রহ্মপুত্র, যমুনা তে পানি হ্রাস পাচ্ছে। এটিও আগামী অন্তত 3 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় সুরমা, কুশিয়ারা নদীর সমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যেটিও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং একই সাথে আমাদের দেশের পশ্চিমাঞ্চলীয় এবং মধ্যাঞ্চলীয় গঙ্গা, পদ্মা নদীর পানি সমতল বর্তমানে স্থিতিশীল আছে। এবং উজানের যে বিভিন্ন পয়েন্টের পানির প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে সেখানেও পানি স্থিতিশীল পর্যায়ে আছে এবং আমাদের দেশেও পানি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। একই সাথে বিগত 2 দিন আগে আমাদের বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার প্রভাবে আমরা দেশের উপকূলীয় অঞ্চলে গত 2 দিনে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করেছি, বিশেষ করে যশোর, নোয়াখালী ইত্যাদি অঞ্চলে। এবং এর ফলে মূলত লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলে কিছু বন্যার আমরা সংবাদ পেয়েছি, যদিও ওটা আসলে আমাদের যে নদীজনিত বন্যা সেটির বাইরে। এটি অতিবৃষ্টিজনিত বন্যা। আমি আরেকটা প্রশ্ন জনাব উদয় রায়হান, একটা বিষয় গণমাধ্যমে গতকাল থেকে খুব আলোচিত ছিল যেই সংবাদটি যে ভারত ফারাক্কা ব্যারেজের বাঁধগুলো খুলে দিয়েছে, যদিও ভারতের তরফ থেকে বলা হচ্ছে যে এটি এই সময়ে, বছরের এই সময়ে এই বাঁধ খুলে দেয়াই থাকে, মানে ব্যারেজের গেট খোলাই থাকে, তাতে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়া কিংবা বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই। আসলে বাস্তবতাটা কি ফারাক্কা ব্যারেজ নিয়ে? জি, আসলে আমরা বর্তমানে যে পানির প্রবাহ দেখছি আমাদের দেশের গঙ্গা নদীর প্রায় সবকটা পয়েন্টে পানির সামগ্রিকভাবে স্থিতিশীল আছে।
বিগত 24 ঘন্টায় গঙ্গা নদী উজানের চাঁপাইনবাবগঞ্জবর্তী পাংখা পয়েন্টে বিপদসীমা মাত্র 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার 150 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং অন্যান্য ভাটির অন্যান্য পয়েন্টে রাজশাহী, হার্ডিঞ্জ ব্রিজ ইত্যাদি পয়েন্টে পানি মোটামুটি পানি স্থিতিশীল আছে এবং এখানেও বিপদসীমার প্রায় 150 থেকে 200 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। উজানে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ফারাক্কা ব্যারেজ, ভারতের ফারাক্কা ব্যারেজ পয়েন্টে ভাটিতে পানি সমতল গত 24 ঘন্টায় 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং এখন সেটা স্থিতিশীল পর্যায়ে আছে। এবং আরো উজানে ফারাক্কা ব্যারেজের উজানের বিভিন্ন পয়েন্টে পানির লেভেল সামগ্রিকভাবে স্থিতিশীল আছে এবং খুব কম বৃদ্ধি লক্ষ্য করা গেছে, 5 বা 6 সেন্টিমিটার গড়ে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তো এর ফলে আসলে সামগ্রিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু উজানের নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং আমাদের দেশেও পানি স্থিতিশীল এবং বিপদসীমার যথেষ্ট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আমরা বলতে পারি যে আগামী 4 থেকে 5 দিন আমাদের গঙ্গা নদীর পানির মতো স্থিতিশীল ভাবেই প্রবাহিত মানে হওয়ার সম্ভাবনা আছে। বন্যা পরিস্থিতি তৈরি হবার কোনো আশঙ্কা আপনারা দেখছেন না? রুদারহান, আপনার কাছে আবার আসবো। আমি একটু মাঠে যেতে চাই। আমাদের সঙ্গে নোয়াখালী এবং কুমিল্লা থেকে দুজন সাংবাদিক যুক্ত আছেন। আমি একটু শুরুতে নোয়াখালীর সাংবাদিক এবং নাগরিক আন্দোলনের কর্মী আবু নাসের মঞ্জু ভাই, আপনার কাছে যেটি জানার, যে সংবাদ শিরোনামে যেটি দেখলাম বিভিন্ন পত্রিকায়ও, আমরা টেলিভিশনে, যে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে এবং জনাব উদয় রায়হানও যেটি বললেন যে বৃষ্টির কারণে সেখানে বন্যা পরিস্থিতিটা একটু অবনতি হচ্ছে। মাঠের বাস্তবতাটা কি, মানে সেখানে মানুষের দুর্ভোগটা কেমন এবং ত্রাণ পৌঁছানো নিয়ে অনেক খবর পাচ্ছি যে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে না, বিশেষ করে যেসব জায়গায় যাওয়া একটু কঠিন সেখানে মানুষের মধ্যে কষ্টটা বেশি। আপনি কি দেখছেন আসলে? প্রথমত ধন্যবাদ আপনাকে। প্রথমত, বন্যা পরিস্থিতি নোয়াখালীতে অবনতি হচ্ছে, এটি একেবারেই সত্য। আহ টানা বৃষ্টি গত 3 দিন থেকে দিনে এবং রাতে টানা বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে কিছু সময় বাদ দিয়ে প্রায় সময়ে বৃষ্টি হচ্ছে। সেই সাথে উজানের পানির চাপ রয়েছে। আমরা জানি ফেনী থেকে উজানের পানি কিন্তু নোয়াখালী হয়ে লক্ষ্মীপুর হয়ে মেঘনা দিয়ে বঙ্গোপসাগরের দিকে যায়, ফলে একটা চাপ রয়েছে, তার সাথে যুক্ত হচ্ছে বৃষ্টি। এই কারণে নোয়াখালীতে আজকের দিনেও যদি বলি, এ যাবৎকালের সর্বোচ্চ পানির উচ্চতা আমরা অন্তত আমাদের দৃষ্টিতে পড়েছে এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা বলেছেন সবচাইতে বেশি উচ্চতা তাদের, যেখানে একটু শুকনা ছিল সেখানেও পানি প্রবেশ করেছে। এটি হচ্ছে একটি বিষয়। আর হচ্ছে ত্রাণের ক্ষেত্রে সমন্বয়হীনতার বিষয়টি অনেকটাই সত্য। কেননা সরকারিভাবে যেসব ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে এবং তাদের নিজস্ব যে টিম রয়েছে সেই টিমের মাধ্যমে সেই ত্রাণে খুব বেশি সমস্যা যত না হচ্ছে, তার চাইতে বেশি বেসরকারি ভাবে কিন্তু অনেক ত্রাণ এসছে। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন ট্রাকে ট্রাকে ত্রাণ নিয়ে আসতেছে, কিন্তু এই ত্রাণগুলো তারা অপেক্ষাকৃত যেখানে পানি একটু কম কাছাকাছি জায়গাতে গিয়ে ত্রাণগুলো দিয়ে দিচ্ছে। এবং অভিযোগ এমনও রয়েছে, কেউ কেউ ট্রলও করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে ফটো সেশনের জন্য ত্রাণ দেওয়া হচ্ছে। এটা শতভাগ অমূলক না হলেও এটি সত্য যে যেখানে যাওয়া যাচ্ছে না, একেবারে মাথার উপরে পানি কিংবা গলা সমান পানি, সেখানে কিন্তু ত্রাণ নিয়ে কেউ যাচ্ছে না। এর একটি অন্যতম কারণ হচ্ছে যে নৌযান নেই। যারা ত্রাণ নিয়ে আসতেছেন তারা যদি পর্যাপ্ত সাথে করে নৌযান নিয়ে আসেন, ইঞ্জিন চালিত নৌকা হলে আরো ভালো, তাহলে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়। মঞ্জু ভাই, এখানে আমি একটা একটু সম্পূরক প্রশ্ন করি আপনাকে। ধরুন ঢাকা থেকে একটা টিম, সেটা বেসরকারি সংগঠন হতে পারে বা শিক্ষার্থীদের একটা অংশ হতে পারে, তারা ট্রাকে করে ত্রাণ নিয়ে গেলেন আপনার নোয়াখালীতে। এখন তাদের পক্ষে কি ঢাকা থেকে একটা নৌকা নিয়ে যাওয়া সম্ভব? মানে সেই নৌযান স্থানীয়ভাবে ম্যানেজ করবার কথা, এখানে স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে না, বা নোয়াখালী অঞ্চলে কি পর্যাপ্ত নৌযান নেই? আচ্ছা, একটি বিষয় খুবই চমৎকার প্রশ্ন করেছেন। নোয়াখালীতে গত 50 বছরে এমন বেশ কিছু এলাকা রয়েছে এখানে নৌকা কেউ দেখেনি। 50 বছরের অভিজ্ঞতায়, মানে নোয়াখালী সদর উপজেলা বেগমগঞ্জের বেশ কিছু এলাকা, এমন বসুরহাট, মানে নদী ছাড়া এখানে নৌকা সচরাচর চলে না। কিন্তু এখন হচ্ছে যে জেলা শহরের এমন অসংখ্য জায়গা আছে সেখানে ত্রাণ পৌঁছাতে হলেও নৌকা দরকার, ফলে নৌকার আসলে নদী ছাড়া প্রচলন উঠেই গেছে। এখন ছোট ছোট নৌকা দরকার হচ্ছে শহরের গলিতে যাওয়ার জন্য, কিন্তু নৌকা ছাড়া যাওয়া যাবে না। একটা হচ্ছে এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে প্রধান সড়ক থেকে শুরু করে
প্রত্যেকটি সংযোগ সড়কে এত বেশি পানি, গলা সমান কোমর আচ্ছা। সমান পানি, সেখানেও আসলে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। ফলে ছোট ছোট অসংখ্য নৌকা দরকার, এই নৌকা এতদিন ছিল না। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে কুমিল্লা এবং চাঁদপুর থেকে গত 4 দিন আগে শতাধিক নৌকা তারা এনেছেন, তারা তাদের নৌকাগুলো নিজেদের মতো করে ব্যবহার করছেন। অন্যদিকে একটা ভালো খবরও রয়েছে, সেটি হচ্ছে নোয়াখালী যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ড্রাম দিয়ে চমৎকার কিছু নৌকার মতো করে যান তৈরি করেছে, সেটিতে করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ত্রাণ নিয়ে যাচ্ছে। আজকে আমি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গেলাম, সেখানে অসাধারণ তারা বেলা দিয়ে, কলা গাছ দিয়ে বেলা তৈরি করে সেটি দিয়ে অসংখ্য জায়গাতে কিন্তু তারা ত্রাণ পৌঁছে দিচ্ছে। তার চাইতে গুরুত্বপূর্ণ নৌকাও বড় উচিলে হতে পারে না। আসলে একটা সার্ভে করা দরকার, একটা তথ্য উপাত্ত ডাটাবেস থাকা দরকার। এক্ষেত্রে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা, রোভার স্কাউটের স্বেচ্ছাসেবকরা এবং বিএনসিসির স্বেচ্ছাসেবকরা চমৎকার কিছু ডাটাবেস করেছে। তাদের কাছে কিছু তথ্য উপাত্ত রয়েছে, কোথায় ত্রাণ দরকার, কোথায় দুর্গম এলাকা, কোথায় পানির উচ্চতা কেমন, তাদের সাথেও যদি যোগাযোগ করা যায় কিংবা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেও যদি দেওয়া যায়, তাহলে এই এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা সমাধানের একটা বড় পথ হতে পারে। আমি যেটা জানবার চেষ্টা করছি, আপনি বিভিন্ন এলাকার কথা বললেন যেখানে হাঁটু মানে কোমর সমান বা একদম মানুষ ডুবে যাওয়ার মতো পানি, ওই অঞ্চলের মানুষেরা থাকছেন কোথায়? আসলে তাদের ঠাঁই হয়েছে কোথায়? পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র কি আছে? আচ্ছা, এখানে যে পানির উচ্চতা বাড়ছে এবং অসংখ্য মানুষ যে এখনো আটকা পড়ে আছে, তার প্রমাণ হচ্ছে প্রতিদিনই নোয়াখালীতে আশ্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে। এখন প্রায় 1100-র মতো সরকারিভাবে আশ্রয় কেন্দ্র ঘোষণা, 2000-এর মতো আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এর বাইরে কমপক্ষে 10,000 আশ্রয় কেন্দ্র রয়েছে, যেটি সরকারের কোনো তালিকায় নেই। স্থানীয় মানুষ, যেমন অশ্বদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় 500 লোককে স্থানীয় লোকজন প্রতিদিন কেউ চাল দিচ্ছে, কেউ আটা দিচ্ছে, কেউ লাকড়ি দিচ্ছে, কেউ মরিচের গুঁড়া দিচ্ছে, কেউ এভাবে রান্না করা হচ্ছে, কেউ খাওয়ার এখানে কিনে এনে দিচ্ছেন, কেউ নাস্তা দিচ্ছেন, এভাবে রান্না করে সেখানে খাওয়ানো হচ্ছে। এই নোয়াখালী জেলা শহরের পাশে মহিলা কলেজে একটি আশ্রয় কেন্দ্র করা হয়েছে, সেখানে স্থানীয় বাসিন্দারা নিজেরা সমন্বিতভাবে সেখানে রান্না থেকে শুরু করে সব কাজ করছে। এভাবে অসংখ্য আনাচে কানাচে অলিতে গলিতে আশ্রয় কেন্দ্র রয়েছে, পরিত্যক্ত ভবন রয়েছে, নির্মাণাধীন উঁচু দালান রয়েছে, যেখানে অসংখ্য মানুষ ঠাঁই হয়েছে এবং তাদেরকে কিন্তু থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা জন উদ্যোগেই হচ্ছে। এই জন উদ্যোগে হচ্ছে বলে স্থানীয় আশ্রয় কেন্দ্রগুলোতে যারা ঠাঁই নিয়েছেন তাদের থাকা খাওয়ার কিন্তু খুব বেশি, থাকাতে হয়তো অসুবিধা হচ্ছে, কেউ দাঁড়িয়েও রাত যাপন করছেন, গাদাগাদি করে থাকতে হচ্ছে, কিন্তু যারা এখনো আটকা পড়ে আছেন আসবেন কিভাবে? ওখান থেকে তো শিশুকে নিয়ে আসাই সম্ভব না। চকির উপর কিংবা সিলিং এর উপর অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন যুব রেড ক্রিসেন্টের ছেলে মেয়েরা। স্বেচ্ছাসেবকরা আমাকে জানিয়েছেন তারা রিমোটে গিয়ে রাতে 2টা 3টা 4টা মোবাইল ফোন পেয়ে তাদের যে হেল্প সেন্টারে তারা ফোনকে গিয়ে যাদেরকে উদ্ধার করছেন তাদের আহাজারি দেখে তারা নিজেরা বিস্মিত এবং বলছেন তাদের ধারণা এই স্বেচ্ছাসেবকদের যে এমন অসংখ্য জায়গা রয়েছে যেখান থেকে তারাও যেতে পারেননি, কেউই যেতে পারেনি, তাদের আশঙ্কা। এবং এটাই প্রমাণ করে প্রতিদিন যেহেতু আশ্রয় কেন্দ্রে বানবাসী মানুষের সংখ্যা বাড়তেছে, প্রায় 21,000 মানুষ এখন সরকারিভাবে ঘোষিত আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে। এর বাইরে কমপক্ষে 2 লক্ষ মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিচ্ছেন। প্রতিদিনই স্রোতের মতো সকালে বিকেলে রাতে স্রোতের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে আসতেছে, শহরের দিকে আসতেছে, দিক বিদিক ছুটোছুটি করতেছে, শহরে এসেও জায়গা পাচ্ছে না। সুতরাং এটি নিশ্চিত যে অসংখ্য মানুষ, এবং আজকে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান স্বয়ং স্বীকার করেছেন আমার কাছে, আমি যখন আমার টেলিভিশনের জন্য উনার সাক্ষাৎকার নিতে গিয়েছি, তিনি স্বীকার করেছেন যে এটা হতেই পারে, অসংখ্য জায়গাতে এখনো আটকা পড়া মানুষ আছে, তবে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের উদ্ধার করার জন্য। এবার আরেকটি তথ্য আমি দিতে চাই, 3 জন প্রসূতি মাকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ধার করেছেন এবং তাদেরকে উদ্ধার করে এনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আশ্রয় কেন্দ্র করা হয়েছে সেখানে রাখা হলো। তারপর তাদের যখন প্রসব বেদনা উঠলো, এই শিক্ষার্থীরা তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় জেলা সদর হাসপাতালে নিল। তারপর তাদের বাচ্চা হওয়ার পর তাদেরকে আবার আশ্রয় কেন্দ্রে না রেখে এই শিক্ষার্থীরা না, মানে ছাত্রীরা তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ তাদের
হোস্টেলে রেখে তাদেরকে চিকিৎসা বাহ, সেবা দিচ্ছে, এরকম মা অনেক এবং অনেক অনেক শিশুরা মানবিক সুস্থ রয়েছে। ঘটনাও আমরা জানি। নাসের মঞ্জু, অনেক ধন্যবাদ। একটা বিরতি সময় হলো দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি যাচ্ছি এবং আমাদের সঙ্গে কুমিল্লা থেকে সাংবাদিক জাহিদুর রহমান আছেন এবং আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গভর্নর নঈম ওয়ারা। আপনাদের কাছে আসবো বিরতি থেকে ফিরে। দর্শক, আশা করি সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বন্যা এবং তার পরবর্তী পুনর্বাসনের চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন 4 জন বিশেষজ্ঞ। আছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান, আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গভর্নর নঈম ওয়ারা, নোয়াখালী থেকে যুক্ত আছেন সাংবাদিক ও নাগরিক আন্দোলনের কর্মী আবু নাসের মঞ্জু, কুমিল্লা থেকে যুক্ত আছেন সাংবাদিক জাহিদুর রহমান। জাহিদুর রহমান, এবার একটু আপনার কাছে যাই। কুমিল্লার পরিস্থিতি একটু যদি বলেন যে বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে কিনা, আর বন্যার পরে আমরা যেটা দেখি যে পানি নেমে যাওয়ার পরে নতুন নতুন সংকট তৈরি হয়, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ে, কৃষি পুনর্বাসনের একটা সংকট হয়, যাদের ঘর বাড়ি ভেঙে গেছে সেটা ঠিক করা একটা চ্যালেঞ্জ হয়। মানে কুমিল্লার পরিস্থিতি একটু সামগ্রিকভাবে যদি বলেন। আমি কিছুক্ষণ আগে পানীয় বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তার কাছে খোঁজ নিয়েছিলাম। তিনি সন্ধ্যা 7টা পর্যন্ত যে রেকর্ড বলেছেন, কুমিল্লায় যখন ভাঙ্গন হয় গত বৃহস্পতিবার, তখন কিন্তু পানি ছিল বিপদসীমার 134 সেন্টিমিটার উপরে। এবং আজকে কিন্তু বিপদসীমা একেবারেই মানে উচ্চতা যেটা সেই পর্যায়ে চলে আসছে। মানে বিকাল পর্যন্ত আমরা জানতাম যে 4 সেন্টিমিটার বিপদসীমার উপরে ছিল, সেটা কিন্তু এখন বিপদসীমার মধ্যেই চলে আসছে, মানে উপরে আর কোনো উচ্চতা নেই। এটা হচ্ছে একটা বিষয়, এটা উন্নতি বলা যায়। গোমতী নদীর পানি যেহেতু কমেছে অনেক, এবং গত 6 দিনে মানে বৃহস্পতিবার রাত থেকে এই পর্যন্ত আমরা দেখেছি যে গোমতী নদীর ভাঙনের ফলে কুমিল্লার যে বুড়িচং উপজেলা, ব্রাহ্মণপাড়া উপজেলা বা এর সাথে রয়েছে দেবিদ্বার উপজেলা, সেটা কিন্তু প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষজন কিন্তু অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। পাশাপাশি আপনার সেখানকার আমরা যেটা দেখেছি যে ত্রাণ নিয়েও কিন্তু সমন্বয়হীনতার একটা অভিযোগ ছিল। এটা আমরা আসলে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে প্রত্যক্ষ করেছি। আর আপনি যে বিষয়টা বলছেন যে আসলে বন্যা পরবর্তী সময়ে কি ধরনের সংকট তৈরি হতে পারে, সেটা আমরা আজকে যখন সকালে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় কাজ করতে যাই, সেখানে গিয়ে আমরা দেখেছি যে সেখানকার মানুষ কিন্তু ইতিমধ্যেই পানিবাহিত যে রোগ সেটাতে কিন্তু আক্রান্ত এবং অনেকেরই কিন্তু চর্মরোগ হয়েছে। এবং এখানে স্বাস্থ্য বিভাগ কিন্তু দেখছি যে খুব একটা তাদের তদারকি করছেন না এবং তারা আক্ষেপ করছেন যে আমাদের এখানে কোনো কিছুই নেই, মানে স্বাস্থ্য বিভাগ থেকে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। পাশাপাশি ত্রাণ সংকট রয়েছে এখানে। কেউ কেউ দেখা যাচ্ছে যে শুকনো খাবার একবার খেয়ে হয়তো তার দিনটা কেটে যাচ্ছে, আবার অনেকে পাচ্ছেন না, এমন সংকটের কথাও কিন্তু জানিয়েছেন। তো আমরা যেটা দেখেছি যে গোমতী নদীর বাঁধ ভাঙ্গনের ফলে যে 3টি উপজেলা প্লাবিত হয়েছে, সেখানে মূলত ত্রাণের যে শত শত গাড়ি সেটা কিন্তু আমরা দেখেছি। কিন্তু বিপরীত দিকে ফেনীর শহর থেকে যে পানিটা কুমিল্লার 14 গ্রাম এবং নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ 3টা উপজেলা প্লাবিত হয়েছে, সেখানে সেই পরিমাণ ত্রাণ যায়নি বললেই চলে। গত 10 দিন ধরে তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন এবং আমরা কাজ করতে গিয়ে এটাও দেখেছি যে আসলে তারা হাঁটু পানি বা কোমর পানি ভেঙে আসতে হচ্ছে এবং গুটি কয়েক নৌকা ছাড়া আসলে তাদের বাসা থেকে বের হওয়ারও কোনো উপক্রম নেই। যারা বের হতে না পেরেছেন তারা বিভিন্ন কৌশলে সেখান থেকে নৌকা ব্যবস্থা করে অন্যত্র তারা আশ্রয় নিয়ে নিচ্ছেন। এবং আমরা কুমিল্লা জেলার সার্বিক চিত্র যদি বলি, কুমিল্লায় 724টি আপনার আশ্রয় কেন্দ্র রাখা হয়েছে, আগে থেকে প্রস্তুতি ছিল যেহেতু আসলে অতিবৃষ্টি এবং একটা বিষয় সেটা হলো যে আপনি বলছেন যে অনেক জায়গায় ত্রাণ পৌঁছায় নাই এবং কুমিল্লায় তো বন্যা হচ্ছে বেশ কয়েকদিন ধরে। এখন একজন মানুষের পক্ষে তো 2-3 দিনের বেশি না খেয়ে থাকা সম্ভব না। তাহলে যদি এমন হয় যে কোনো জায়গায় ত্রাণ আসলে পৌঁছায় নাই, সেইখানে বন্যাক্রান্ত মানুষেরা বেঁচে আছেন কি করে? আসলে আমরা যতটুকু সম্ভব সেটা আসলে আমরা গিয়েছি। বিশেষ করে প্রথম যখন বন্যা কবলে পড়ে তখন কিন্তু আসলে কারো পক্ষে যারা ত্রাণ নিয়ে আসছেন তারা কিন্তু দেখা যেত যে ফটো সেশন করতো বা যেটুকু দেখেছে যে যেখানে পানি কম সে পর্যন্ত যেত বা রাস্তার পাশে পর্যন্ত তারা ছিল। কিন্তু এর পরবর্তীতে যেটা দেখেছে যে তারা আসলে বোট সংকট, মানে স্পিড বোট বা নৌকা না থাকার কারণে কিন্তু সেখান পর্যন্ত পৌঁছতে পারেননি। তারা আসলে কিভাবে ছিলেন সেটা আসলে এই বিষয়টা আমরা নিশ্চিত হতে পারিনি। কিন্তু আমরা এরকম অনেকের সাথে যেমন কথা বলেছিলাম যে আপনারা আসলে এই বাসা থেকে কেন বের হলেন না, অনেকেই দেখেছি যে তাদের ঘরে খাবার ছিল আগে থেকে যেটা মজুদ ছিল কিছু, তারা খেয়েছেন এবং দেখা গেছে যে আপনার ঘরের মধ্যে যে খাট থাকে থাকার মতো সেটার উপরে বা কখনো
কাউকে 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 দেখেছি যে ছাদের মধ্যেও কিন্তু তাদের যে খাদ্য সামগ্রী ছিল সেটা নিয়ে গেছেন, সেখানে তাদের যে খাবার ছিল তারা বলছে যে আমাদের আসলে বেঁচে থাকা দরকার। আমরা দিনে যেটা 3 বেলা খাবার খেতাম সেটা দেখা যাচ্ছে 1 বেলা খাবার খেয়ে আমরা দিনাতিপাত করেছি, কারণ এখানে স্যানিটাইজেশন সমস্যা ছিল, কারণ চাইলেই আসলে করা যেত না, প্রাকৃতিক ডাকে আসলে সারা দেওয়ার মতো তাদের সেই সুযোগটা ছিল না। এরকম অনেকেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যায় ছিল। যখন গতকালও যখন কুমিল্লার বুড়িচং উপজেলা বাকচিমুলা এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঢাকা থেকে একটা একটা ত্রাণবাহী যারা ত্রাণ নিয়েছেন তারা ভোট ব্যবস্থা, আমরা তাদের সাথে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে কয়েকজন ব্যক্তি চিৎকার করতেছেন যে আমার ভাই আমাদের খাবার দরকার নেই, আমাদেরকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যান। এই যে একটা বিড়ম্বনা ছিল বা তাদের একটা দুর্ভোগ ছিল এই খাদ্য সংকট বা উদ্ধার হয়ে আসার জন্য, সেটাও কিন্তু আসলে আমরা দেখেছি বিশেষ করে প্রশাসনের সমন্বয়হীনতা ছিল, এবং সেই পর্যন্ত কিন্তু আসলে তাদেরকে উদ্ধার করার মতো কেউ এগিয়ে না আসায় শিশুদের নিয়েও কিন্তু সেখানে থাকতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে আসলে গত এই যে 6 দিন অতিবাহিত হয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু কুমিল্লায় 12 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে শিশু সংখ্যাটাই কিন্তু বেশি। শিশুরা আসলে পানিতে ডুবে তারা মৃত্যুবরণ করেছে, কারণ এখানে শিশুদেরও কিন্তু খাদ্য সংকট ছিল, তারাও আসলে দেখা গেছে যে এটা নিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে মাঠ পর্যায়ে। জাহিদুর রহমান, আরও আসবো আমি একটু এই প্রসঙ্গে। জনাব গওহর নঈম মোয়ারা আপনি আছেন বোধহয়। নঈম ভাই, একটা বিষয়, আপনি নোয়াখালী এবং কুমিল্লার 2জন সাংবাদিকের কথা শুনলেন, মানে ওনাদের কথা শুনতে শুনতে মনে হচ্ছিল এটা একটা বিরাট ধরনের মানবিক সংকট। তো এটা যে দিনের পর দিন মানুষেরা আটকে আছেন ছাদে কিংবা মানে অন্যের বাড়িতে, কোনো স্কুলে, অনেকে হাহাকার করছেন যে এখন খাবার দরকার না, আমাকে উদ্ধার করেন। মানে এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এইটাকে সামগ্রিকভাবে আপনি কিভাবে দেখবেন? আমরা পুনর্বাসনের প্রসঙ্গে একটু পরে যাই। মানে মাঠের যে এখন চিত্র, সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমাদের একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বন্যাটা এমন একটা সময় আসছে যখন দেশ একটা পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছে, এবং কোনো ডিসি, কোনো ওসি, কোনো এসপি জানে না সে কখন বদলি হয়ে যাবে। সেরকম একটা পরিস্থিতি এদের কারোরই কাজ করার মতন মন নাই, তারা বলুক আর না বলুক। আমাদের যে স্ট্যান্ডিং অর্ডার আছে সেটা যদি তারা অনুসরণ করতো তাহলে এই সংকটগুলো হওয়ার কথা ছিল না। এখন কে কার কথা শুনবে? সবাই ইয়ানফসি ইয়ানফসি করছে, সেটা একটা বড় জিনিস। তারপরে ধরেন আমাদের রেড ক্রসটাকে এমন ভাবে ইয়ে করা হয়েছে, দলীয়করণ করা হয়েছে, যেখানে রেড ক্রসের জেলা যারা আছেন কর্ম ইয়ে যে ওদের একটা কমিটি থাকে, এই কমিটির সবাই রাজনৈতিক দলের, রাজনৈতিক পরিবর্তন হলে তারাও পরিবর্তন হয়, সেটা আরেকটা সমস্যা। এবং আমি বিকেলেই নাইম ভাই, বিকেলবেলায় ত্রাণ সচিবের একটা প্রেস কনফারেন্স দেখলাম, তিনি সেখানে বলেন যে রেড ক্রিসেন্টের কমিটি তারা ভেঙে দিয়েছেন, সেন্ট্রাল কমিটি যেটা, উনি বলেছেন যে সেখানে নতুন সেক্রেটারি, নতুন চেয়ারম্যান নিয়োগ করা হবে। তার মানে, এবং উনি ক্ষোভ প্রকাশ করে বলছেন যে রেড ক্রিসেন্টের কোনো তৎপরতা, তার এত বড় একটা ডিজাস্টার হচ্ছে পূর্বাঞ্চলের জেলাগুলোয়, সেখানে তারা রেড ক্রিসেন্টের সেরকম কোনো তৎপরতা দেখেন নাই। তারা করবে কিভাবে? কারণ ওই যে বললেন ভেঙে দিয়েছে, এখন ভেঙে দেওয়া জোড়া লাগানোর সময় না। এখন যেটা সময় হচ্ছে যারা আছে তাদেরকে দিয়ে কাজ করাইতে হবে, তাদের বাধ্য করতে হবে কাজ করার জন্য। এই যে সারা দেশে চলছে আমি পদত্যাগ করলাম, সমস্ত জায়গায় স্ট্যান্ড স্টিল হয়ে গিয়েছে, এদেরকে কাজ করাইতে হবে এবং এদেরকে, কারণ সবকিছু তাদের কাছে আছে, তাদের জানা। যাই হোক, এখন যেটা হয়েছে হয়েছে, কিন্তু এটার পরেও আরো বিষয় আছে, যেমন উপজেলা পরিষদটা ভেঙে দিয়েছে, এখন উপজেলা লেভেলে কেউ নাই যে দিক নির্দেশনা দিবে। কারণ আমরা, আমাদের প্রশাসন, আমলাতন্ত্র এতদিন যে সেট আপে চলেছে, তাদের একটা পলিটিক্যাল বস থাকবে, সে যা বলবে তাই শুনবে। এখন তো বস নাই, মাথার উপরে কেউ নাই, তারা বুঝছে না কোন দিকে যেতে হবে, এবং তাদের নিজ নিজ পলিটিক্যাল এজেন্ডা যেটা ছিল বা আদর্শ ছিল সেটার মধ্যে দিয়ে তারা থাকার চেষ্টা করছে। তো সেটা একটা বড় সমস্যা। এখন পর্যন্ত ইউনিয়ন পরিষদগুলো আছে, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদের যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটিতে তরুণদের সংযুক্ত করতে হবে। এবং তারা ভলেন্টারি কাজ করতে চলে যাচ্ছে তা কিন্তু না, তাদেরকে ওই কমিটির পুরাপুরি নিয়ন্ত্রণে দিতে হবে যেন তারা এই কাজটা করতে পারে। কারণ ইউনিয়ন পরিষদের সদস্য ভালো আছে, এখন আমরা সবাই যে খারাপ তা তো আমরা বলা উচিত না, বলা ঠিক না। নারী যারা ইয়ে আছেন, ইউনিয়ন পরিষদের সদস্য আছেন, তাদেরকে নিয়ে এই কমিটি করে কাজ করতে হবে। যে ত্রাণের কথা হচ্ছে এটা হবে, কারণ ঢাকা থেকে লোক যাবে এবং তারা রাস্তার দুই পাশে দিয়ে, এগুলো হলো গেরিলার ইয়ে রিলিফ ডিস্ট্রিবিউশন, তাদের তাড়াতাড়ি ঢাকায় ফিরতে হবে, সন্ধ্যার আগে তাদের একটা আশ্রয়ে যেতে হবে। তাদের ভিতরে এইরকম তাদের তলপেটে এত চাপ নিয়ে তো কাজ করা যায় না। তাদের যেটা উচিত হবে, এবং এখন ইউএনওরা বলতে পারেন, তারা বলতে পারেন যে আমার এখানে আসলে আমার কন্ট্রোল রুমে আপনারা খাবার দিয়ে যাবেন, ডিস্ট্রিবিউশন আমাদের দায়িত্ব। এখন আমরা বলছি যে আমি নিয়ে গেছি, আমি নিজে হাতে দেবো, নিজে হাতে তো সব কাজ করা যাবে না বাবা।
এবং আমি আবার ছবি তুলবো, সেই ছবি আবার দিতে হবে ফেসবুকে, আলো থাকতে থাকতে দিতে হবে, না হলে সবাই দেখতে পাবে না। এটা তো লোক দেখানো কোনো কাজ না। এবং খুব স্ট্রিক্টলি বলে দিতে হবে কোনো ডিস্ট্রিবিউশন হবে না যদি না কন্ট্রোল রুমে তোমরা এগুলো দাও। একটা কন্ট্রোল রুমে থাকবে, সেখানে ইউনিয়ন ডিজাস্টার কমিটির লোকরা থাকবেন, তারা ব্যবস্থা করবেন, তাহলে আপনি কাউকে ধরতে পারবেন, একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা হবে। এখন তো যে যার মতন সংগ্রহ করতেছে, যে জিনিসটার দরকার নাই সেটাও নিয়ে গেছে। আপনি দেখবেন কয়দিন পরে এই ঢাকা কুমিল্লা ঢাকা ফেনী রাস্তার দুই পাশে পুরানা কাপড় পরে থাকবে, মানুষ কেউ পুরানা কাপড় নিবে না। পুরানা কাপড় সংগ্রহ হচ্ছে, সেগুলো তারা ডিস্ট্রিবিউট করছে এবং 5,000 টাকার জিনিস নিয়ে 15,000 টাকা গাড়ি ভাড়া করে যাচ্ছে। এগুলা বন্ধ করা উচিত, ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। রাস্তায় রাস্তায় এই কাজটা করা নঈম ভাই, উচিত। আপনাকে একটু থামিয়ে আবু নাসের মঞ্জু একটা বিষয় বলেন তো, এই যে নঈম ভাই যে জায়গাটা ফোকাস করলেন যে বিচ্ছিন্নভাবে প্রচুর লোক ত্রাণ নিয়ে যাচ্ছেন, কিন্তু একটা কন্ট্রোল রুম যদি থাকতো, সেটা উপজেলা প্রশাসন জেলা প্রশাসন, তাহলে তো এই স্ক্যাটার্ড ওয়েতে যে সবাই দিতে পারতো না। আপনার নোয়াখালীর প্রশাসনের তৎপরতাটা কি, মানে তাদের রোলটা কি এই সময়ে? প্রশাসনের তো কন্ট্রোল রুম আছে, একটা না একাধিক কন্ট্রোল রুম আছে, জেলা পর্যায়ে কন্ট্রোল রুম আছে, উপজেলা পর্যায়ে প্রত্যেক উপজেলায় কন্ট্রোল রুম আছে। এবং জেলা প্রশাসন থেকে অন্তত নোয়াখালীর জেলা প্রশাসক বারবারই বলছেন যে যারা ত্রাণ দিতে আসতেছেন তারা যেন জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণটা দিয়ে দিয়ে দেন। কিন্তু ভাই একটু আগে যেমনটি বলেছেন, সবাই চায় যে আলো থাকতে থাকতে ত্রাণটা দিতে, যে যার মতো করে কম কম পানিতে ত্রাণটা দিতে, না ভিজে ত্রাণটা দিতে, যেখানে ছবি ভালো আসবে সেখানে দিতে, আর তারপর হচ্ছে যে এটা ফেসবুকে তাড়াতাড়ি দিতে, কিংবা গণমাধ্যম কর্মীদেরকে সাথে নিয়ে গিয়ে এটা একটু ফোকাস করতে। এই জেলা প্রশাসনের মাধ্যমে দিলে তাদের তো এই যে ফোকাস হওয়ার বিষয়টা হয়তো বা হবে না, এ কারণে করছে না। এখন হচ্ছে যে জেলা প্রশাসনের মাধ্যমে নাইবা দিলেন আপনি, আপনি যুব রেড ক্রিসেন্টের তরুণদেরকে বিশ্বাস করেন, আপনি যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে টিম আছে তাদেরকে সাথে নিয়ে যান, আপনি রোভার স্কাউটকে ব্যবহার করেন, আপনি বিএনসিসি কে ব্যবহার করেন, কিন্তু আপনি কিছুই ব্যবহার না করে নিজের মতো করে টাঙ্গাইল থেকে এসে নোয়াখালীর কোথায় ত্রাণ দিতে হবে তা তো আপনি জানেন না, আপনি তো ঘুরলে হবে না। আমরা গতকাল টাঙ্গাইল থেকে একটা টিম আসলো বিশাল একটা ট্রাক নিয়ে, তাদেরকে আমি একটু সহযোগিতা করার চেষ্টা করেছি। তারা অশ্বদিয়া ইউনিয়নের দিনমণি বাজার থেকে শুরু করছে। তো দিনমণি বাজার তারা যখন ত্রাণটা নামালো, এরপর দিনমণি বাজারের লোকজনে বারবার তাদেরকে বলতেছে আমাদের চাইতে ক্ষতিগ্রস্ত কিন্তু কিল্লেরচর লালানগর আছে, আপনারা ওইদিকে চলে যান। তারা প্রথমে খুব উৎসাহ নিয়ে বের হলো, এক পর্যায়ে যখন দেখলো যে গলা সমান পানি, তারা আর ওইদিকে অগ্রসর হতে চাইলেন না। স্থানীয় লোকজন বললেন যে তাহলে আমরা নৌকা ব্যবস্থা করে দিচ্ছি। তাদের অত ধৈর্য নয়, অত সময় তারা অপেক্ষা করতে চাইলেন না, ওই যে বেলা চলে যাবে। কিন্তু স্থানীয় মানুষের মধ্যেও এক ধরনের মানবিকতা দেখছি। কিছু লোক যখন ত্রাণ নিয়ে যাচ্ছে, কিছু লোক বলছে যে আমাকে না, আমার পেছনে ওরা আরো ক্ষতিগ্রস্ত, ওরা কিছুই পায়নি, ওখানে নিয়ে যান। কেউ বলছে যে ওখানে অভুক্ত লোকজন আছে তাদেরকে দেন, ওখানে লোক আটকা পড়ে আছে তাদেরকে দেন। এই বিষয়গুলো আমি কিন্তু গত 2 দিন থেকে দেখছি, এই মানবিকতা কিন্তু মানুষের মধ্যে আছে। কিন্তু মানুষ তো বলছে, কিন্তু যারা ত্রাণ নিয়ে এসছে তাদের মধ্যে এই মানসিকতা সবার মধ্যে নেই। আসলে সবাই একটু হাইলাইট হইতে চায় নিজে, সবাই একটু তার মানবিকতার প্রচারণাটা চালাতে চায় বেশি, কিন্তু তার বাইরে অত্যন্ত নিবেদিত ভাবে গ্রামের সাধারণ সহজ সরল মানুষগুলো যার যা কিছু আছে 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা দিয়ে সে কিন্তু নীরবে কাজগুলো করে যাচ্ছে। শিক্ষার্থীরা নীরবে অসাধারণ কিছু কাজ করে যাচ্ছে, তরুণরা অসাধারণ মানে কিছু কাজ অনেক করে যাচ্ছে। অনেক সীমাবদ্ধতার মধ্যেও এই ভালো সংবাদগুলো আছে। মঞ্জু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে একটু পরেই। আজকে আমরা বন্যা পরবর্তী, অর্থাৎ বন্যা যদিও চলছে কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে নতুন ধরনের তৈরি হবে বন্যার যখন পানিটা নেমে যাবে, তখন আমরা কি করে এই পরিস্থিতি মোকাবেলা করব তার উত্তর খুঁজবো। আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি চলমান বন্যা এবং বন্যার পরে যখন পানিটা নামতে শুরু করবে তখন যে নতুন করে অনেক সংকট তৈরি হবে, সেটির মোকাবেলা কি করে করা যাবে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গভর্নর নঈম ওয়ারা। নঈম ভাই, একটা বিষয় আপনি বিরতির আগে ত্রাণ কার্যক্রমে সমন্বয়হীনতার জায়গাটিকে খুব স্পেসিফিকভাবে বলছিলেন যে এটা স্থানীয় প্রশাসন তো আছেই, কিন্তু জনপ্রতিনিধিরা, ইউনিয়ন পরিষদ যেহেতু এখনও সক্রিয় আছে, তারা অ্যাক্টিভ থাকলে হয়তো এটা অনেক সহজে সামাল দেওয়া যেত। এটি একটা দিক। দ্বিতীয়ত হলো এই যে কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর পানি নামতে শুরু করবে, মানুষেরা ঘরে ফিরে যাবে, তারপরে কি সংকট তৈরি হবে আসলে?
ধন্যবাদ। এর মধ্যেই কোনো কোনো জায়গা থেকে পানি নামা শুরু করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কি অবস্থা এটা। কেউ চিন্তা করতে পারে নাই যে এমন খারাপ অবস্থা হবে। পানিবাহিত রোগ, আমি আজকেও খবর পেয়েছি যে ফেনীর কোনো কোনো জায়গায়, মানে বেশিরভাগ জায়গায় আপনার একই পরিবারের সবাই একই সাথে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। মানে খাবার পানির যে সমস্যা, পয় নিষ্কাশন সমস্যা, মানে যেটাকে আমরা পাবলিক হেলথ বলি, বা সেটার একটা বড় সমস্যা ইতিমধ্যে দেখা দিচ্ছে এবং একটা বিশাল সমস্যা হবে। কারণ শহর এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রাম এলাকার চাইতে। কারণ ফেনী শহরের ভিতরে বা অন্যান্য শহর এলাকায় যে বাড়িঘর আছে, তারা টোটালি নির্ভর করে তাদের এই ট্যাঙ্কের পানির উপরে, এবং এইগুলো পরিষ্কার করা, এগুলো ঠিক করা খুবই জরুরি ভিত্তিতে করতে হবে। এটা একটা বিশাল কর্মকাণ্ড। এবং বোতল পানি আমরা কতদিন খাবো? আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা যে পানিটা আছে এই পানিটাকেই পরিশুদ্ধ করে খেতে পারি। আপনারা জানেন যে কলেরা রিসার্চ ইনস্টিটিউট তাদের গবেষণায় পেয়েছে যে একটা পরিষ্কার সুতির কাপড় যদি 4 ভাঁজ করে তার ভিতর দিয়ে পানিটাকে পাঠানো যায়, তাহলে সেই পানিটা কিছুক্ষণ রাখার পরে বা একটু ফিটকিরি দিলেও ওই পানিটা খাবার উপযুক্ত হয়। আমরা অনেক জায়গায় দেখছি মানুষকে ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট দিতে। এটা অনেক সময় এটা হয় কি, ওয়াটার পিউরিফাইং ট্যাবলেটের একটা মেয়াদ থাকে। তারপরে কোনো কোনো ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট 10 লিটারের, কোনটা 5 লিটারের, এই তথ্যগুলো যদি জানা না থাকে তাহলে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। এবং এই ওয়াটার পিউরিফাইং ট্যাবলেট ব্যবহার করলে যে একটা গন্ধ হয় পানিতে, বাচ্চা শিশুরা এই পানি খাবে না, মোটেও খাবে না। এবং তাদের এই পানিতে দুধ গুলিয়ে দিলে সেটাও সে খেতে পারবে না। অতএব এইটা যতটা সম্ভব পরিহার করে আমাদের স্থানীয় যে সমস্ত আছে, ব্যবহার আছে, যেটা আমি বললাম, কাপড় দিয়ে পরিষ্কার করা, ফিটকিরি ব্যবহার করা, এবং এইটাকে আমাদের প্রমোট করতে হবে। এটা বারবার বলতে হবে। একটা পাবলিক হেলথ ক্রাইসিস বা বলার চাইতে বিপর্যয় বলা ভালো, সংকট নয়, এটা বিপর্যয়। এইটা একটা হবে। সেই সাথে মানুষের আয় রোজগারের ব্যবস্থা করতে হবে ভালো। যে এটা যে এলাকায় এই বন্যাটা হয়েছে সেই এলাকার প্রচুর মানুষ প্রবাসী, হুম। তারা টাকা পাঠাবে, টাকার কোনো অভাব হয়তো হবে না, কিন্তু জিনিসপত্র না, কিন্তু নইম সেগুলো ভাই, তাদের সব ফ্যামিলির নাগালের মানুষ মধ্যে তো আর পৌঁছায়। প্রবাসী না। ধরেন ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা অনেক মানুষ বিদেশে থাকেন, কিন্তু সব পরিবারে তো নিশ্চয়ই টাকাওয়ালা মানুষ নাই। না, টাকাওয়ালা না থাকলেও যেটা হচ্ছে, ধরেন আপনি একটা প্রশ্ন করেছিলেন মানুষগুলো বাঁচছে কিভাবে। জি। মানুষ মানুষের সহযোগিতায় বেঁচেছে। যার একটু আছে সে ভাগ করে খেয়েছে। এবং এটাই হয়, এটাই আমাদের স্ট্রেংথ, আমাদের সোশ্যাল ক্যাপিটালটা আমরা ছোট করে দেখার কোনো কারণ নাই। পাশের বাড়ির মানুষ যদি না খেয়ে থাকে, সে খাইতে পারবে না, সে তাকে দিবেই। এবং আপনারা যদি একটা হিসাব করে চাল দেন কোনো প্রবীণ নারীকে, সে তার নাতিপুতিকে ডেকে নিয়ে এসে খাবে। এটা আমাদের আছে। রাইট। অতএব ওইটাকে আমাদের শক্তিশালী করতে হবে। তারপরে আমাদের বিতরণ ব্যবস্থা, এবং এরপরে যখন রিহ্যাবিলিটেশনে আসবে তখন আমাদের কতগুলো জায়গায় খুব বেশি করে খেয়াল রাখতে হবে। একটা হলো যে কৃষকের মাঠের ফসল নষ্ট হয়ে গেছে, সে যেন সুবিধাটা পায়। আমাদের দেশের যে কৃষি ব্যবস্থা, তাতে আমার জমিটা তো আমার, আমি ঢাকায় থাকি, আমি কিন্তু অ্যাডভান্স টাকা নিয়ে এসেছি, আমার কোনো ক্ষতি নাই। ক্ষতি হয়েছে যে চাষ করেছিল, তার নাম তো সরকারের কাছে নাই। এখন যে প্রণোদনা যাবে সেটা আমার কাছেই আসবে, যে জমির মালিক তার কাছে যাবে। এইটা বন্ধ করতে হবে। এবং এইটা বন্ধ করতে পারে স্থানীয় তরুণরা। তারা জানে কে চাষ করেছিল, তারা জানে কার কাছে টাকাটা যাওয়া উচিত, সেটা যাবে। এই টাকাটা তারা আবার সংগ্রহ করেছিল ইনভেস্টমেন্টের টাকাটা ক্ষুদ্র ঋণের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোকে এখন এগিয়ে আসতে হবে যে তারা সুদমুক্ত ঋণ দেবে, নাহলে আগের ঋণের টাকা সে ফেরত দিতে পারবে না। মওকুফ করার কোনো দরকার নাই, কিন্তু তাদেরকে একটা ক্ষুদ্র ঋণের আওতার মধ্যে নিয়ে আসতে হবে, যেটা কম সুদের অথবা সুদ ছাড়া একটা সময়ের মধ্যে তারা এই টাকা ফেরত দেবে। এবং গরিব মানুষরা দরবেশ না, তারা টাকা মারবে না, তারা টাকা ঠিকই ফেরত দেবে। এটা আমাদের মাথায় রাখতে হবে এবং এইভাবে আমাদের আগাইতে হবে। আর যারা এখন আর আমার মনে হয় না ঢাকা থেকে কোনো ত্রাণ সামগ্রী নেওয়ার দরকার আছে। যেটা দরকার সেটা হচ্ছে টাকা। টাকা যদি দেন, তাহলে মানুষের কাছে স্থানীয় বাজারগুলো খুলছে কোনো কোনো জায়গায়, যেমন ফেনীতে শহরের বাজারগুলো আস্তে আস্তে খুলছে। তাহলে এই স্থানীয় অর্থনীতিটা চালু হবে। এবং স্থানীয় অর্থনীতি চালু হলে স্থানীয় কর্মসংস্থান হবে। যে একটা দোকান চালায়, সে 3-4জন লোকের কাজ দেয়, সেইটা যেন বন্ধ না হয়। আমরা স্থানীয় অর্থনীতির প্রাণ চাঞ্চল্য যেভাবে আমরা আনতে চাই, সেটা আমাদের আনতে হবে। কিন্তু সবার আগে করতে হবে সেটা হচ্ছে এখানকার যারা সরকারি কর্মকর্তা আছেন তাদেরকে একটা আস্থায় নিয়ে আসা, এখনই তাদেরকে বদলি না করা, এবং তাদেরকে বলা, যদি তুমি এই কাজটা ভালো করে করতে পারো, তোমার কথা আমরা বিবেচনা করব। এটা তাদের কাছে খুব সহজে
তাড়াতাড়ি করে দিতে হবে, কারণ আমাদের আমলা তো সেই 20 বছরের, এরা এরা আমলা, এরা তো একটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন, এদের চাক বা না চাক এটা তাদের আছে, কিন্তু তাদেরকে ছাড়াতে এই মুহূর্তে আপনি আর কাউকে রিপ্লেস করতে পারবেন না। যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই তরুণদেরকে ব্যবহার করা, ব্যবহার শুধু না, তাদেরকে কমিটিতে একটা যোগ্যতা আহ, এমন একটা ইয়েতে ইনক্লুড করা যেন তারা সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারে। জি, এটা শুধু নাইম ভলেন্টিয়ার ভাই, হিসেবে আপনার রাখলে কাছে হবে না। আরো আসবো। আর একটা বিরতির সময় হলো। আমাদের সঙ্গে কি জাহিদ কি আছেন না? উনি জাহিদুর রহমান বোধহয় ডিসকানেক্টেড হয়ে গেছেন। দর্শক, আরেকটা বিরতি নিয়ে ফিরছে একটু পরেই। আমরা এই বিষয়ে আরেকটু কথা বলতে চাইবো যে কি করে বন্যার পানি নেমে যাওয়ার পরে মানুষের যে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে সেটি মোকাবেলা করবার জন্য সরকারি বেসরকারিভাবে কি কি করতে হবে। আসলে সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি চলমান বন্যা পরিস্থিতি এবং বন্যার পরে যখন পানি নামতে শুরু করবে তখন নতুন করে যেসব সংকট তৈরি হবে সেগুলো মোকাবেলা করবার জন্য আমাদের কি করতে হবে। আমাদের সঙ্গে আছেন অনলাইনে দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ গভর্নর নঈম ওয়ারা, আছেন কুমিল্লা থেকে সাংবাদিক জাহিদুর রহমান। জাহিদুর রহমান, বিরতির আগে আপনি নিশ্চয়ই শুনছিলেন যে নঈম ওয়ারা অনেকগুলো পয়েন্ট বলছিলেন যে কি কি এখন করতে হবে, কি কি চ্যালেঞ্জ আসবে। তিনি প্রথমত বললেন যে পানি সংকটটা তীব্র হবে। বিশুদ্ধ পানির উৎসগুলো তো ধরেন টিউবওয়েলগুলো তো ডুবে গেছে এবং যারা ভূগর্ভ থেকে পানি উত্তোলন করেন মেশিনের মাধ্যমে সেগুলো হয়তো অনেকগুলো অকেজো হয়ে যাবে বাই দিস টাইম। তাহলে এই পানি সংকট মোকাবেলা করবার জন্য এখন কি করা যায় সেটি নিশ্চয়ই একটা ভাবনা সরকারের আছে। এর বাইরে কৃষি একটা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে। আমি আপনার কাছে যেটি জানতে চাই যে কুমিল্লার যেসব অঞ্চলে বন্যাক্রান্ত হয়েছিল এরকম কোনো স্টাডি কি আছে বা কোনো পরিসংখ্যান পাওয়া যায় যে কী পরিমাণ মানুষের ঘরবাড়ি ভেঙেছে, নষ্ট হয়েছে, কী পরিমাণ ঘরবাড়ি নতুন করে তৈরি করতে হবে বিশেষ করে গরিব মানুষের? এটি কি আপনারা জানেন? কুমিল্লায় সর্বশেষ বন্যা হয়েছিল কিন্তু 1998 সালে, এই বিষয়টা আমরা জানি। দীর্ঘ আসলে এই সময়টা পেরিয়ে গেছে 27 বছরের মতো। এই সময়ে বন্যা হয়েছে এরকম কোনো একটা রেকর্ড নেই, কারণ গোমতীর ভাঙনটাই হয়েছে পানি উন্নয়ন বোর্ডের সূত্র অনুসারে 98 পরে হচ্ছে এবার। বিশেষ করে আমরা বিগত সময় কিন্তু দেখেছি যে আপনার দেশের বিভিন্ন যে দুর্যোগ হয়েছিল, সিডর, নার্গিস, বড় ধরনের যে সমস্যাগুলো হয়েছিল দেশব্যাপী, সেটা কিন্তু আমাদের কুমিল্লায় তেমন প্রভাব ফেলেনি। কিন্তু এবার যেটা হয়েছে সেটা কিন্তু ওই সময়ে 96 সেন্টিমিটার ছিল বিপদসীমার উপর, এটা কিন্তু এবার কিন্তু 134 সেন্টিমিটার, যেটা আসলে ওই সময়ের তুলনায় অনেক বেড়েছে। কিন্তু মানুষও প্রাণপণ চেষ্টা করেছিল এটাকে রক্ষা করার জন্য, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। যে কারণে আসলে সুনির্দিষ্ট পরিসংখ্যান কিন্তু আসলে এই মুহূর্তে ঠিক বলা যাবে না যে আসলে কতটুকু আসলে ক্ষতির দিক থেকে বা আসলে এখানে ভবিষ্যৎ নিয়ে। এখন এইটুকু বলা যায় যে কুমিল্লা এবার যে ফসলি জমির কৃষি অধিদপ্তর থেকে যেটা আমরা জানতে পেরেছি, 60,000 হেক্টর জমি কিন্তু এইবারের এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু কুমিল্লার একটা বিশাল একটা জায়গা যে আসলে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এখানে কৃষক যারা প্রান্তিক পর্যায়ে কাজ করেন তাদের কিন্তু আসলে দেখা যাবে যে খুব ক্ষতির শিকার হয়েছেন। পাশাপাশি মৎস্য চাষী যারা রয়েছেন তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই যে বন্যার পানির কারণে যারা মৎস্য চাষ করতেন, কুমিল্লা কিন্তু সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কিন্তু রয়েছে মৎস্য চাষের ক্ষেত্রে এবং হচ্ছে বিক্রির ক্ষেত্রে। তো সেই জায়গাটায় কিন্তু একটা বাধাগ্রস্ত হবে, এবং অনেকেই দেখছি কান্না করেছে। অনেকের 50 লাখ টাকা, 1 কোটি টাকার পর্যন্ত মাছ চাষ বিভিন্ন প্রজেক্ট করে তারা মাছ চাষ করেছিলেন, সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা বিকেলে যখন কথা বলেছিলাম মৎস্য কর্মকর্তার সাথে, এখানকার জেলার যিনি দায়িত্বে রয়েছেন, তিনি বলেছেন যে আসলে এই মুহূর্তে সরকার ভাবছে যে আসলে আগামী দিনে যখন বন্যার পানিটা নেমে যাবে তখন হয়তো যারা মৎস্য চাষ করেছেন তাদের একটা সুনির্দিষ্ট তালিকা করা হবে। তালিকার পরবর্তীতে তাদেরকে কিভাবে আসলে এখানে যেহেতু মাছে ভাতে বাঙালি এটা কথাই আছে, মাছটাকে কিভাবে উৎপাদন বাড়ানো যায় এবং কৃষক যারা মৎস্য চাষী তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, কম সুদে কিভাবে তাদেরকে ঋণ দিয়ে দেওয়া যায়। জাহিদুর রহমান, আপনার পয়েন্ট বুঝতে পেরেছি। জাহিদুর রহমান, আমি একটু এই জায়গা থেকে জনাব নঈম ওয়ারা, জাহিদুর রহমান কিন্তু দুটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রেজ করলেন। কুমিল্লার যেই অঞ্চলে এবার বন্যাটা হয়েছে ওইখান কিন্তু শস্য ভাণ্ডারের মতো প্রচুর শস্য সারা দেশে ওখান থেকে যায়, মাছ। এখন এবার কি তাহলে এই যে বন্যাটা হলো মানে আগামী বা এই যে আসন্ন মৌসুমে কি সবজি বা খাদ্য সংকটে একটা ভূমিকা রাখবে? মানে সেরকম কোনো ভয় পাওয়ার কারণ আছে? এটা নিঃসন্দেহে আমি একটু কারণ জাহিদুর রহমান, যে নিমসার এলাকা। জাহিদুর রহমান, আমি একটু প্রশ্নের উত্তর একটু নঈম ভাইয়ের কাছ থেকে নেই। নঈম ভাই, আপনার কি মনে হয় যে খাদ্য নিরাপত্তা এটা কোনো এফেক্ট ফেলবে? একদম পড়বে না এটা বলা যায় না, কিন্তু কুমিল্লার মানুষ বাংলাদেশের সবচেয়ে সৃজনশীল মানুষ। ওদের যে একটু সাপোর্ট পায়, আপনার আগাম সবজি চাষে তারা যেতে পারে। শীতকালীন সবজি যেটা আসছে এটাতে যেতে পারে। আপনারা জানেন কুমিল্লায় এখন বছরে 2বার আলু চাষ হয়। একটা আলু তারা উঠায় ফেলে আরেকটা আলু চাষ করে। তারা খুবই সৃজনশীল চাষি
এখানে আছে, এবং খাদ্যে তারা যদি সাপোর্টটা পায়, এবং তারা আমার মনে হয় এখনই তারা ধানে না গিয়ে হয়তো অনেকেই শীতকালীন সবজি শাকসবজিতে যাবে, যেটা 3-4 সপ্তাহের মধ্যে একটা রিটার্ন আসতে পারবে, এবং বীজতলা তৈরি করতে পারবে, যেটা শীতের কপি টপি এগুলার বীজ তারা তারা তৈরি করতে পারবে, এবং তারা ঘুরে দাঁড়াবে। মানে আমরা কেউ চিন্তাও করতে পারি না যে কুমিল্লা কিভাবে ঘুরে দাঁড়াবে, চট করে ঘুরে দাঁড়াবে, এটা কোনো সন্দেহ নাই। শুধু তাদেরকে এই সাপোর্টটা একটু দিতে হবে, এবং সাপোর্টটা যেন সরাসরি চাষির কাছে যায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে, এবং কোনো রকম চাঁদাবাজি বা ধান্দাবাজি যেন এখন না থাকে। তাহলে এরা অবশ্যই খুব ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবে, জাহিদুর এটা রহমান, আমার খুবই বিশ্বাস আছে। জাহিদুর রহমান, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যে প্রকৃত লোকের হাতে সহায়তা, সরকারি সহযোগিতা পৌঁছানোটা একটা চ্যালেঞ্জ। সেইখানে কিন্তু গণমাধ্যম একটা বড় ভূমিকা পালন করতে পারে, যে আসলে কে কে ক্ষতিগ্রস্ত স্থানীয়ভাবে চিহ্নিত করা সাংবাদিকদের জন্য সবচেয়ে সহজ। ফলে সেখানে একটা দায়িত্ব কিন্তু আপনাদের আছে। এখানে একটা বিষয় বলে রাখি, আমরা বিগত সময়ে যে প্রেক্ষাপট দেখেছি, শুধুমাত্র যখন সরকারি কোনো প্রণোদনা আসলে মাঠ পর্যায়ে দেয়া হয় তখন দেখা যায় একটা দলীয়করণ থাকে। এটা একেবারে সাংসদ থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান সেই জায়গাটা কিন্তু দেখি যে তাদের পক্ষের যারা লোকজন তারাই কিন্তু পেয়ে আসছিল। কিন্তু যেহেতু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার, তো এক্ষেত্রে যারা মাঠ পর্যায়ে যারা চাষি রয়েছেন প্রান্তিক পর্যায়ে, তারা কিন্তু আসলে সুনির্দিষ্ট তালিকা যেমন গণমাধ্যম কর্মীরা দেবে, পাশাপাশি স্থানীয় পর্যায়ে থেকেও যদি আসলে স্থানীয় প্রশাসন যদি এটা নিয়ে কাজ করে যে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সুনির্দিষ্ট তালিকা করে তাদেরকে প্রণোদনা দেওয়া যায়, এক্ষেত্রে কিন্তু চাষিরা উপকৃত হবে। এখন প্রশাসন কতটুকু আন্তরিক হয়ে কাজ করবে সেটা হচ্ছে দেখার বিষয়। কিন্তু আমরা দেখেছি যে সরকার পতনের পর থেকে এবারে যে ত্রাণ, বন্যার পর যে ত্রাণ বিতরণ, এটাতে যেমন সমন্বয়হীনতা ছিল, মানুষ উদ্ধারের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি সমন্বয়হীনতা, মানে ত্রাণ একেবারে প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছায়নি। এক্ষেত্রে প্রশাসন কতটুকু দায়িত্ব নিয়ে আন্তরিকতার সাথে পালন করবে, এবং সুনির্দিষ্টভাবে কোনো দল না দেখে যে বিএনপিকে দিতে হবে বা আওয়ামী লীগের হলে দিতে হবে, বা আওয়ামী লীগ যারা করেছে তারা বঞ্চিত হবে, বা বিএনপি হলে তাকে প্রায়োরিটি দিতে হবে, বা অন্য কোনো যত দলই হোক, সবাই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সুনির্দিষ্ট করে তালিকা করে দেখা যাবে। জাহিদুর রহমান, অনেক ধন্যবাদ। নঈম ভাই, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের 7 দিন। আমরা সেটি প্রত্যাশা করি যে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকাটি নিরপেক্ষ, নির্মোহ হবে, এবং দলীয় বিবেচনায় যেন কোনো কৃষক, কোনো মৎস্যজীবী এই সহযোগিতাটা না পান। এবং মানুষ, আমরা বিশ্বাস করি যে নঈম ওয়ারার কথা দিয়ে, যে মানুষ সৃজনশীল, সে আসলে ঘুরে দাঁড়াতে জানে, কিন্তু তাকে প্রপার সহযোগিতা করতে হবে। রাষ্ট্রের ভূমিকা এখানে অনেক বেশি। ভালো থাকবেন।